জান্নাত বাসার দরজায় কয়েকবার টোকা দিতেই ভেতর থেকে দরজা খুলে দিল। সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। তার চোখের দিকে তাকিয়ে সেই মায়াটা খুঁজে পাচ্ছি না। ঝুমুর, মাওয়া কোথায়? ও তো বাসায় নেই। কোথায় গেছে? মামার বাসায় গেছে। আসবে কবে? সেটা জানি না। মাওয়া তোমার কি হয়? আমার ছোট চাচার মেয়ে। ওর নাম্বার দেয়া যাবে? মাওয়া ফোন ব্যবহার করে না। জানলি কি করে? আমার ফ্রেন্ড তাই। উনি কে জান্নাত? ও হচ্ছে। তুই চুপ কর, আমি বলছি। আমি ওর বড় আপুর ছেলে নিলয়। আপনাকে বলতে বলছি? না বললে তুই উল্টাপাল্টা সব বলতি। বাসায় চলেন, তারপর দেখাচ্ছি। জান্নাত, ওনাকে নিয়ে ভিতরে আয়। তার দরকার নেই, এখন বাসায় যাব। সেখানে আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে জান্নাত বাসার দিকে হাঁটা ধরল। মেয়েটার যে পরিমাণ জেদ আর রাগ, বাসায় যদি আপুকে বলে দেয় আমি তো শেষ। না না, এখনই ওকে বোঝাতে হবে, না হলে আমার কপালে শনি ধরাই দিবে। জান্নাত অনেকটা জোরেই হেঁটে চলেছি। দৌড়ে গিয়ে ওর হাত ধরলাম। এত জোরে যাচ্ছিস কেন? হাত ছাড়ুন। ছাড়বো না। আমি কিন্তু চিৎকার দিব। দিলে দিতে পারিস, সমস্যা নেই, কিন্তু প্লিজ বাসায় কিছু উল্টাপাল্টা বলিস না। জান্নাত কিছু বলার আগে দুটো লোক এসে হাজির। কি হচ্ছে এখানে? মেয়ে দেখলেই হাত ধরতে ইচ্ছা করে, তাই না? জান্নাত, কে এটা? আমি জান্নাতের চাচাতো ভাই। রেখে গেছে তাই বোঝাচ্ছি, আপনারা যান। জান্নাত, ছেলেটা কি সত্যি বলছে? না। না মানে? মিথ্যা বলছিস কেন? যেটা সত্যি সেটা বলছি। আপনি কে? তার মানে তুই ছেলেটাকে চিনিস না? সেটা আপনাদের জানতে হবে না কাকু, আপনারা যেতে পারেন। লোক দুটো জান্নাতের কথা শুনে চলে যেতেই স্বস্তির নিঃশ্বাস ফেললাম। পাগলিটা যদি কিছু উল্টাপাল্টা বলতেই জনগণের হাতে মার খেতে হতো। তারপর দুজন মিলে একসাথে হাঁটতে লাগলাম, আর হাত আগেই ছেড়ে দিছি। তোর মাথায় কি মাঝে মধ্যে ফুট চাপে? এখনো চাপেনি, তবে আপনি আমার কথা না শুনলে চাপবে। তোর আবার কিসের কথা? ঠিক এই কথাটাই আমার সহ্য হয় না। কোন কথা? আমাকে তুই করে বলতে পারবেন না। তুই করে বলবো না তো কি বলবো? তুমি করে বলবে। দেখ, তুই আমার থেকে ছোট, তার উপর তোকে ছোট থেকে তুই করে বলে আসছি। ঠিক আছে, আমি বাসায় আগে যাই, তারপর সব বলে দিব। কি বলবি তুই? বলবো আপনার ফ্রেন্ডের মাঝে আপনি আমাকে মেরেছেন। মিথ্যাবাদী একটা। হুম। ওই শোন না। আরে শোন তো। কি? আমি তোর কথায় রাজি। তাহলে তুই করে বলছেন কেন? ঠিক আছে, তুমি। এই তো গুড বয়। জান্নাতের সাথে কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। রাতে একা একা রুমে বসে আছি, তখন ফাইয়ার কথা মনে পড়তেই দেরি না করে ফাইয়াকে কল দিলাম। কেমন আছিস? এই তো ভালো। তোরা সবাই কেমন আছিস? সবাই ভালো। আর ভাইয়া, 4 দিন পর জান্নাতের বিয়ে। ও। কথাটি শোনার পর ভাইয়ার মন অনেকটা খারাপ হয়ে গেল, যেটা তার চেহারা দেখি স্পষ্ট বুঝতে পারছিলাম। এসব ফোলানোর জন্যই বললাম, ভাইয়া ভাবি কোথায়? এই তো, এদিকে আসো, নিলয় কল দিচ্ছি। কেমন আছিস নিলয়? এই তো ভাবি ভালো। তোমরা কেমন আছো? ভালো আছি। আব্বু আম্মু কোথায়? ওনারা নিচে বসে আছেন। তোর সাথে যে আমাদের কন্ট্যাক্ট আছে সেটা কি আব্বা আম্মু জানে? জানলে কি আমাকে কথা বলতে দিত? সেটা ঠিক। আভা মামুনি কোথায় ভাবি? ফ্লোরে বসে খেলা করছে। 1 সেকেন্ড, আমি ওকে নিয়ে আসছি। হাই মা, কেমন আছো? বুঝতেই পারছি ছোট বাচ্চারা কিভাবে কথা বলে। মাত্র 1 বছর বয়স, দেখতে অনেক অনেক কিউট। মাঝে মাঝে মন খারাপ হলে
আফার সাথেই মজা করি। আফা হাসি দিলে ওর দুগালে টোল পড়ে, যেটা দেখে নিচের মন ভালো হয়ে যায়। আরও কিছু সময় কথা বলার পর কল কেটে দিয়ে দরজার দিকে তাকাতেই থ হয়ে গেলাম। সামনে জান্নাত দাঁড়িয়ে আছে। এখন যদি ও আব্বু আম্মুকে বলে দেয় তাহলে তো আমাকে একদম মেরে ফেলবে। আল্লাহ, আর এই মেয়ে এখানে কেন? মাথায় কাজ করছে না। ভাইয়ার সাথে কথা বলা, তাই না? জান্নাত, আমার কথা শোনো। জি না। প্লিজ আমার কথাটা শোনো। আপনি ভাইয়ার সাথে এখনো কথা বলেন, এটা যদি বড় আব্বু জানে তাহলে কি করবে? আমি তোমাকে সেটাই বলবো, আগে আমার কথাটা তো শোনো। ভাইয়ার সাথে কথা আমি আগে থেকেই বলি, কিন্তু আব্বু আম্মু জানে না। শুধু আব্বু আম্মু না, কেউ জানে না ভাইয়ার সাথে কন্ট্রাক্ট রেখেছি, কিন্তু আজ তুই জেনে গেছিস। এখন আমি বড় আব্বুকে বলে দিব। জান্নাত, আমার কথাটা বোঝার চেষ্টা কর। কিছু বোঝার দরকার নেই আমার। খুব খুশি হবি, এটা সবাইকে বলে, তাই না? কিন্তু এটা বলে কি হবে জানিস? আব্বু ভাইয়ার মতো আমাকেও বাসা থেকে বের করে দিবে। তখন ভাবিস না আমিও ভাইয়ার মতো দূরে চলে যাব। আমি দূরে যাব না, সবাইকে ছেড়ে অচিন দেশে পাড়ি জমাবো, কারণ আমি আব্বু আম্মুকে ছাড়া থাকতে পারবো না। তোরা সবাই এটুকু জানিস, আব্বু ভাইয়াকে বাসা থেকে বের করে দিয়েছে এবং তার সাথে কেউ কোনো কন্ট্রাক্ট রাখতে পারবে না। মাঝে মধ্যেই ভাইয়ার সাথে কথা হয় আমার, সবার কথা শুনি কে কেমন আছে, সবার শরীর ঠিক আছে কিনা। আজ যখন তোর বিয়ের কথা বললাম তখন আমি ভাইয়ার চেহারায় দেখে বুঝতে পারলাম তোর বিয়েতে আসতে পারবে না বলে মন খারাপ করছে, আর তুই আমাদের দুজনকে আলাদা করতে চাইছিস। আমি যেমন আব্বু আম্মুকে ছাড়া থাকতে পারবো না, তেমনি ভাইয়ার সাথে কথা না বলেও থাকতে পারবো না। আর তোকে মারার জন্য আমি সরি। এখন তুই যা। কিছু সময় চুপ থাকার পর জান্নাত বলল, আসলে আমি এইসব শুনতে চাইছি না। তুই যাকে বলার তাকে বল, আমি বারণ করবো না। কিন্তু আমার তুই যা এখান থেকে। আপনাকে খাবার খাওয়ার জন্য ডাকছে। খাবো না বলে দিই। কেন? ওর কথায় কোনো উত্তর না দিয়ে রুম থেকে জান্নাতকে বের করে দিয়ে ঘুমিয়ে গেলাম। জেগে থাকলে সবাই এসে প্যান প্যান করবে। পরের দিন খুব ভোরেই ঘুম ভেঙে গেল। তাড়াতাড়ি ঘুমালে যেটা হয় আর কি। ফ্রেশ হয়ে রুমের বাইরে এসে দেখলাম এখনো সবাই ঘুমিয়ে আছে। নিচে ফ্রিজে রাখা দুটো আপেল নিয়ে ছাদে চলে গেলাম। অনেক ক্ষুধা লেগেছে। ছাদের রেলিংয়ের উপর বসে আপেল খেতে খেতে গ্রামের ভোরের সকাল দেখতে মনোযোগ দিলাম। ছাদে অনেকক্ষণ বসে আছি, কিন্তু হঠাৎ করে নিচে চিৎকার চেঁচামেচি শুনতে পেয়ে দৌড়ে নিচে আসলাম। জান্নাত কান্না করছে দেখে আব্বু আম্মু চাচ্ছু সবাই মিলে সান্ত্বনা দিচ্ছে। পেতনির হবু বর মরে গেল নাকি? ও কান্না করছে কেন? তুই কোথায় গেছিলি? ছাদে গেছিলাম। জান্নাত তোর জন্যই কান্না করছে। আমি আবার কি করলাম? রাতে খাবার না খেয়ে ঘুমিয়ে পড়েছিলি, আর আজ এত সকালে তোকে রুমে না পেয়ে কান্না করে দেয়। আমার জন্য ওর কান্না করতে হবে কেন? তো কার জন্য করবে? মানে? জান্নাতের সাথেই তোর বিয়ে। কি আজে বাজে বলছো? ঠিকই বলেছে, তোকে জানানো হয়নি কারণ তুই যদি না করে দিস তাই। কিন্তু এখনো তো আমি না করতে পারি। পারবি না, কারণ আমরা দুজন বলছি। দূর বলে চলে আসতে লাগলাম। ওপরে সে জান্নাতকে আমার রুমে আসতে বললাম। রুমে সে ভাবতে লাগলাম কিভাবে কাজটা করতে হবে। এটাই উপযুক্ত সুযোগ। জান্নাত রুমে এসে সামনে দাঁড়ালো। তোকে একটা কথা বলার আছে। বলেন। আমি যেটা বলছি সেটা আগে শোন। বলেন। তোকে বিয়ে করতে আমার সমস্যা নেই, কিন্তু একটা শর্ত আছে। হ্যাঁ বলেন। ভাইয়াকে দেশে আনতে তুই সাহায্য করবি। ঠিক আছে, আমার বিয়ের আগেই ভাইয়া এই বাসায় আসবে, ঠিক আছে? তুই যতটা সহজ ভাবছিস ততটুকু সহজ একদম না।
সেটা আমার উপর ছেড়ে দেন। এখন তুই বল, কি বলতে চাইলি? না থাক। তুই বলবি না? বলছে তো বল। আপনি যাকে মাওয়া ভেবে খুঁজছেন সেটা আর কেউ না, সেটা হলো আমি নিজেই। জান্নাতের কথা শুনে পুরো বাকরুদ্ধ হয়ে গেলাম। যে মেয়েটাকে তন্ন তন্ন করে খুঁজে চলেছি সেটার কেউ না, স্বয়ং জান্নাত। ভাবতেই কেমন ভালো লাগা কাজ করছে। তারপর নিজেকে স্বাভাবিক করে বললাম, তুই মাওয়া? জান্নাতুল মাওয়া। কিন্তু তুই আমাকে পরিচয় দিসনি কেন? সেদিন বিয়ের বার্থডেতে আপনাকে দেখার পর চেহারা ঢেকে নেই। আমি বুঝতে পারছিলাম আপনি আমাকে দেখতে চাইছিলেন, কিন্তু আমি দেখতে দেইনি। আমার সব ফ্রেন্ডরা বলেছিল কেউ যেন আমার পরিচয় না দেয়। আর গতকাল আপনাকে রুমের বাইরে যেতে বলে ঝুমুকে প্ল্যান করে সব বলি যেন আপনি কিছু বুঝতে না পারেন। তুই তো দেখছি বুড়ি হয়ে গেছিস। আপনার জন্যই সব সময় পিচ্ছি বলেন তাই। আমার কিন্তু অনেক ভালো লাগছে। আমার রোমান্স করতে ইচ্ছে করছে। কোলে বসিয়ে নিয়ে ওর চুলের মধ্যে নাক ডুবিয়ে দিলাম। ছাড়ুন। কেন? বিয়ের আগে এসব ঠিক না। তাহলে এখনই বিয়ে করে নেই। কিন্তু ভাইয়াকে আনতে হবে। কিন্তু এখন বিয়ে করব অন্যভাবে। কিভাবে? কবুল বলে 3 বার কবুল বললাম। দেরি না করে জান্নাত বলল, আমাকে আর তুই করে বলতে পারবেন না। আমরা এখন থেকে স্বামী স্ত্রী, বুঝলা বাবু? বাবু? হ্যাঁ বাবু। তোমার ঠোঁটটা কিন্তু অনেক সুন্দর। খেতে ইচ্ছে করছে বুঝি? তারপর জান্নাত দুজনের ঠোঁট একত্র করে নিল। এভাবে কিছু সময় চলার পর জান্নাত আমাকে ছেড়ে দিয়ে চলে যেতে লাগলো। কোথায় যাও বউ? নিচে। কেন? ভাইয়ার কথা বলতে। ও। জান্নাত কিছু না বলে চলে গেল। বিয়ে যেহেতু হয়ে গেছে, বউয়ের সাথেই যাই। নিচে জান্নাতের সাথে আব্বু আম্মু এবং চাচু বসে আছে। আমাকে দেখে জান্নাত বলল, তুমি নিচে আসলে কেন? বউকে সাহায্য করতে। কিসের বউরে? জান্নাত তোমার বউই, তাই না? হারামজাদা, তোদের তো বিয়েই হলো না। একটু আগেই বিয়ে হয়ে গেছে আম্মু। তোরা কি পাগল হয়েছিস? না, যদি আমাদের কথা না শোনো তাহলে হব। কি কথা? তুমি এখানে আসো। এখন বল। আব্বু আম্মু, আমরা দুজন যে আমাদের বিয়েতে ভাইয়া আসো। এটা নিয়ে আমি কথা বলতে চাই না। কেন? কেন বলতে চাও না? তারা ভালোবেসে বিয়ে করেছে তাই? ভাইয়াকে বাসা থেকে বের করে দেওয়ার পর একবারের জন্য খোঁজ নিয়ে দেখেছ তারা কত কষ্টে ছিল? ভাইয়া বাসা থেকে বের হয়ে যাওয়ায় কতটা অসহায় হয়েছিল জানো? তুমি ভাইয়াকে একটা টাকা অবধি দেওনি। নিজস্ব প্রিয় জিনিসগুলোই বেচে দিতে শুরু করেছিলাম। প্রথমে ল্যাপটপ, তারপর বাইক, কিন্তু সেটা দিয়ে ভাইয়া ভাবির কোনো লাভ হচ্ছিল না। ভাবির আব্বু ভাইয়ার নামে থানায় মামলা দিয়েছিল। সেটা জানতে পেরেই তোমাদের আলমারি থেকে 15 লক্ষ টাকা চুরি করে ভাইয়ার হাতে দিয়ে বিদেশে যেতে বলি। প্রথমে নিতে চাইনি, যখন জোর করে দিলাম তখন নেয়। ঠিক 1 সপ্তাহ পর দুজন আমেরিকা চলে যায়। আল্লাহ সহায় ছিল বলেই কিছুদিনের মাঝে একটা জব পেয়ে যায়। তাদের ভালোবাসার ফসল হিসেবে একটা সন্তান হয়। কথা বলা শেষ করে চুপ করে গেলাম। আব্বু কিছু না বলে উঠে যেতে লাগলো। বড় আব্বু, তুমি যদি ভাইকে মেনে না নাও তাহলে আমরাও বাসা থেকে চলে যাব। তোরা চলে যাবি মানে? কারণ আমরাও ভালোবেসে বিয়ে করেছি। কিন্তু থাক আম্মু। জান্নাত, তুমি পরিবারকে ছেড়ে আমার সাথে কিছুদিন কষ্টে থাকতে পারবে তো? ভাইয়াকে বলে আমরাও দেশের বাইরে চলে যাব। হ্যাঁ, আমি পারবো। যাও, প্যাকিং করে নাও। দুজন উঠে রুমে চলে আসতে যাব। এমন সময় আব্বুর কথা শুনে দুজনে দাঁড়িয়ে গেলাম।